নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যে আপডেটটা তোমাদেরকে দেবো, এগুলো আপডেট নয়, এগুলো কার্যত গতকালকের ম্যাচ নিয়েই আলোচনা, সেটা বলাই যায়। যে মোহনবাগান গতকালকে যে আহালের কাছে হেরেছে, তারপরে কিন্তু মোহনবাগান দল নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। শুধু দল নিয়ে নয়, কোচের স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু কোশ্চেন বেরিয়ে আসছে। দেখো, ছজন বিদেশি মোহনবাগান দলে রয়েছে। এসিএল এর নিয়ম অনুযায়ী আনলিমিটেড বিদেশি খেলানো যায়, মানে যদি সব বিদেশি খেলাতে চায় 11 জনকে 11 জন বিদেশি খেলাতে পারে, কোনো রকম কিন্তু বাধ্যবাধকতা নেই। কিন্তু সেখানে মোহনবাগান টিমে কেন প্রথম একাদশে মাত্র 3 জন বিদেশিকে রাখা হলো এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহালের ওপর অতিরিক্ত ভরসা কেন করা হলো, এইটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্নচিহ্ন থাকছে। যেখানে সাহাল গতকালকে কিন্তু একদমই জঘন্য পারফরমেন্স দিয়েছে, সেটা দেখা গেছে। শুধু সাহাল নয়, প্রত্যেকটা মানে দলের প্রত্যেকজন সদস্যই আর কি, মানে দেখে মনে হচ্ছিল ম্যাচ জেতার কোনো রকম ইচ্ছাই নেই। এছাড়া তোমরা যদি দেখো, গত সিজনে আপুইয়া তিনি কিন্তু পুরো বিদেশি সিডিএমের মতো খেলছিলেন, সেই কারণে কোনো বিদেশি সিডিএম না থাকলেও দল কিন্তু ম্যানেজ করে নিয়েছিল। কিন্তু এই সিজনে তোমরা যদি দেখো, মানে ডুরান কাপ থেকে শুরু করে আপুইয়া কিন্তু সেই আগের সিজনের আপুইয়ার মতো কিন্তু তিনি খেলতে পারেননি। সেই রকম সিডিএম পজিশানটা তিনি কিন্তু মেনটেন করতে পারছেন না। সেই কারণে প্রথমেই একজন বিদেশি কিন্তু সিডিএম নেওয়া উচিত ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের। এটা তোমরা কতটা সবাই পরিলক্ষিত করেছো, অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আর সবথেকে বড় কথা, শুধুমাত্র কোচ আর দলকেই দোষ দিলে হবে না, এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা দেখে থাকবে শুধুমাত্র আইএসএলের দিকেই সবথেকে বেশি ফোকাস করে। আইএসএলের লিগ সিল জেতা, আইএসএলের কাপ জেতা, এই দিকেই তাদের কিন্তু সবথেকে বেশি ফোকাস থাকে। কিন্তু আইএসএলের এই যে লিগ সিল্ড, সেইটা জিতলে যে এসিএলের মঞ্চে যাবে, সেই এসিএলের মঞ্চে যাবো খুব আনন্দ, সেটা খুব ভালো কথা। কিন্তু সেই মঞ্চে গিয়ে যে ভালো পারফরমেন্স করতে হবে, সেইটুকুর দিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একদমই নজর দেয় না। তোমরা যদি দেখো, প্রি সিজন ভালো হয় না। এই জবে থেকে বিনয় চোপড়া তিনি দল গোছাচ্ছেন, যথেষ্ট ভালো দল গোছান, সেটা বলা যায়। পয়সা দিয়ে অন্য দল থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসেন, কিন্তু দলের প্রি সিজন বলে বস্তুটাই নেই। একদমই প্রি সিজন ভালো হয় না, সেটা কিন্তু আমরা প্রত্যেকবারই দেখতে পাচ্ছি। দেখো, গতকালকে রবসন রবিনো, তাকে কিছুক্ষণের জন্য মাঠে নামানো হয়েছিল, একটাই ভালো অ্যাটাক তৈরি করেছিলেন, তারপর কিন্তু রবসন রবিনো পুরো মাঠে হেঁটে বেরিয়েছেন। ফুটবলে যে দৌড়ে খেলতে হয়, সেটা রবসন রবিনোকে দেখে মনেই হয়নি। আর মেহতাব সিংকে কী করতেই নেওয়া হয়েছে, সেটাই বড় কথা। মেহতাবকে তো নামানোই হলো না। অবশ্যই আশিস রায়ের বদলে মেহতাব সিংকে নামানো উচিত ছিল, কারণ মেহতাব সিং তবু আশিস রায়ের থেকে বেটার হবে, এইটুকু বলা যায়। আশিস রায় তো একদমই জঘন্য, আর কিছু বলারই নেই, পুরোপুরি ফ্লপ। আর এদিকে মোহনবাগান ম্যানেজমেন্টের যে দোষগুলো সবথেকে বড়, সেটা হচ্ছে 6 নম্বর বিদেশি যদি রবসন রবিনোকেই কনফার্ম করলোই, এত দেরি কেন? ডুরান কাপের আগে কেন আনা হলো না? ডুরান কাপে কিছু ম্যাচ খেললেও তো সে প্র্যাকটিস করলেও, মানে দলের সাথে ম্যাচ খেললেও তিনি একটা ফিটনেসের একটা জায়গায় আসতে পারতেন। তো সবথেকে বড় কথা, মোহনবাগান ম্যানেজমেন্ট তারপর জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়েনি। প্লেয়ারদেরকে যদি শোকেসের মধ্যে তুলে রাখে, সাজিয়ে গুছিয়ে রাখে, তাহলে কি প্লেয়াররা ভালো খেলতে পারবে? প্লেয়ারদের তো পুরো জং ধরে গেছে, সেটা প্লেয়ারদেরকে দেখেই বোঝা যাচ্ছে। খেলার কোনো ইচ্ছা নেই, জেতার কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র মাঠে প্র্যাকটিসে দৌড়ঝাঁপ করালেই কি সব কিছু হয়ে যায়? সেটা হয় না। আহাল কিন্তু দেখিয়ে দিয়েছে, কালকের ম্যাচের যদি তোমরা স্ট্যাট দেখো, তাহলে সব দিকে এগিয়ে রয়েছে আহাল। আহালের ওই তরুণ তুর্কি এবং যে সমস্ত প্লেয়ার রয়েছে, কোনো বিদেশিই নেই। একটা 3 কোটি টাকার টিম। দেখো, টাকা দিয়ে ফুটবল কিন্তু বিচার হয় না, সেটা কিন্তু আহাল গতকালকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। তারপরে তোমরা যদি দেখো, দিমি পেত্তাতোস, তাকে কিন্তু নামানোই হলো না। মানে তাহলে কি দিমি মলিনার পরিকল্পনায় নেই? সেইটা হচ্ছে সবথেকে বড় কথা। যদি পরিকল্পনায় নাই বা থাকে, তাহলে তাকে দলে রাখা হলো কেন? এটাই কথা। যে তোমরা দেখো, কালকে পেত্তাতোস তিনি কিন্তু মাঠের বাইরে একদমই বলতে গেলে হতাশ হয়ে গিয়েছিলেন তাকে না নামানো নিয়ে, এবং ম্যাচের পর তিনি কিন্তু কোচের সাথে হালকা তার কথা কাটাকাটিও হয়, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তো এই জিনিসগুলো খুবই খারাপ জিনিস কালকে দেখা গেছে। যে দিমি পেত্তাতোসের গোলেই কিন্তু লিগ সিল জিতেছিল মোহনবাগান, লাস্ট মানে গোলে আর কি, তোমরা সকলেই দেখেছো। তো সেক্ষেত্রে দিমি পেত্তাতোস কিন্তু বড় ম্যাচের খেলোয়াড়, যখন তখন দেখো, তার আগের সিজনটা খুব একটা ভালো যায়নি মানা যায়, তবে এই সিজনেও তিনি যে খারাপ সেটা তো বলা যায় না। তাহলে প্লেয়ারকে যখন দলে রাখা হয়েছে, তাকে মাঠে নামানো হলো না কেন? এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মলিনাকে ফিটনেসের কথা জিজ্ঞাসা করলেই তিনি রেগে যাচ্ছেন, তিনি বলছেন যে না, আমার দলে ফিটনেসের কোনো অভাব নেই। তাহলে মাত্র কেন 3 জন বিদেশিকে নামানো হলো? 6 জনকে তো নামাতে পারতো। প্রথমে গোল করে অ্যাডভান্টেজ নিয়ে, তারপরে তো ডিফেন্সিভ সলিডিটি বাড়ানোর জন্য আরও বেশি মানে ইন্ডিয়ান এদেরকে তো নামাতে পারতো, কিন্তু সেটা তো করেনি মলিনা। মলিনা সমস্ত বিদেশিদের তুলে রেখে দিয়েছিলেন শোকেসে, কখন হারবে তারপর নামাবে। এটা অবশ্যই কিন্তু একটা খারাপ জিনিস। দেখো, আজকে মলিনা বা মোহনবাগান তারা হেরেছে বলেই এই কথাগুলো উঠছে না। মলিনার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু গত সিজনেও কোশ্চেন উঠেছিল, শুধু ভালো ভালো প্লেয়ার ছিল, তারা ম্যানেজ করে দিচ্ছিল বলে তাই। আর গ্রেগ স্টুয়ার্টের অভাব তো দেখাই গেছে, বল সাপ্লাই দেওয়ার লোকের অভাব দেখা গেছে।
কামিন্স ভালো করে বলই পাচ্ছিলেন না, সেটাও সম্পূর্ণ কিন্তু দেখা গেছে। আর এইদিকে তোমরা যদি দেখো কালকের ম্যাচের পর কিন্তু গো ব্যাক মলিনা স্লোগান অবধি উঠে গিয়েছিল। তো যাই হোক, এই সমস্ত জিনিস এটা গতকালকে ঘটেছে, তোমরাও সকলেই দেখেছো, এই নিয়ে বলার কিছু নেই। তবে কালকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে, কোথায় কি প্রবলেম আছে মোহনবাগান দলে, অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়া আরেকটা জিনিস তোমাদের বলে দিই, গতকালকে কিন্তু ACL2 এর মোহনবাগান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের আরও দুজন দলের খেলা ছিল। আল হুসেন যেটা জর্ডনের ফার্স্ট ডিভিশন ক্লাব, আর সেপাহান ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব। তো সেখানে আল হুসেন জর্ডনের ফার্স্ট ডিভিশন ক্লাব তারা কিন্তু 1-0 গোলে সেপাহানকে হারিয়ে দিয়েছে, মানে ইরানের ক্লাবকে হারিয়ে দিয়েছে জর্ডনের ক্লাব, একটা বিশাল বড় ব্যাপার সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে FC গোয়ার সাথে আল জাওরার ম্যাচ রয়েছে ACL2-তে, যে ম্যাচটা সন্ধ্যে 7:15 থেকে হবে এবং এটা ফ্যানকোড অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা জানো যে আমি রয়েছি, আমি চেষ্টা করব যাতে লাইভের বিষয়বস্তু দেওয়া যায়, তো সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সের একদম প্রথমেই দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলটা যারা জয়েন করোনি অবশ্যই বলবো জয়েন করো। পরবর্তীকালে যে পাচ্ছি না দাদা, খুঁজে পাচ্ছি না, বা লাইভের বিষয়বস্তু কাজ করছে না, এই জিনিসগুলো কমেন্ট করলে হবে না। এই জন্যই তোমাদেরকে বলছি টেলিগ্রামটা অবশ্যই কিন্তু সকলে জয়েন করে নাও। জয়েন করা তো কোনো ব্যাপার নয়, জয়েনটা অবশ্যই করে নিও। তো এবার তোমাদেরকে লাস্ট যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম হিরোশি ইবুসুকি। তো হিরোশি ইবুসুকি হচ্ছেন একজন 34 বছর বয়সী জাপানিজ স্ট্রাইকার। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে প্রায় অনেক দূর এগিয়ে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, প্রায় চূড়ান্ত করেই ফেলেছে এই প্লেয়ারকে, সেটা বলা যায়। তো এই প্লেয়ারের তোমরা যদি প্রোফাইল দেখো, A লিগে খেলেছেন, J1 লিগে খেলেছেন, J2 লিগে খেলেছেন, মানে জাপানের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লিগে খেলেছেন। এছাড়া লা লিগাতে একটা ম্যাচ খেলেছেন, লা লিগা 2-তে 6টা ম্যাচ খেলেছেন। টোটাল ক্লাব কেরিয়ারে এখনও অবধি 440টা ম্যাচ খেলেছেন, যেখানে 124টা গোল আর 26টা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। এছাড়া জাপানের অনূর্ধ্ব-19 আর অনূর্ধ্ব-23 দলেরও সদস্য ছিলেন তিনি। অনূর্ধ্ব-19 দলের হয়ে তিনি 4টে ম্যাচ খেলেছেন, যেখানে তার 4টে গোল রয়েছে। আর জাপানের অনূর্ধ্ব-23 দলের হয়ে 3টে ম্যাচ খেলেছেন, যেখানে তার একটা গোল রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই প্লেয়ারকে কিন্তু অলমোস্ট চূড়ান্ত করেই ফেলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখা যাক, এবার পরবর্তীকালে পুরোপুরি ডিল রান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।